আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে আমার ইলেকট্রিক্যাল হাব চ্যানেলে। তোমাদের জন্য, তোমরা যারা থার্ড ইয়ার এক্সামিনেশন দেবে, যাদের ইলেকটিভ সাবজেক্ট ইলুমিনেশন অথবা ট্র্যাকশন আছে, তো এটা বোথ কম্বিনেশনভাবে আমার এটা বানানো, যাতে করে তোমাদের কিছু হেল্প হয় যে আমরা কি দেখে যাব। ট্র্যাকশন সাবজেক্টটা কিছু কিছু জায়গায় তোমাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে, কিন্তু কিছু কিছু পার্টিকুলার জায়গা থেকে আমাদের ম্যাথ আসে, সেইগুলো দেখে নিতে হবে আমাদেরকে। তো ইলুমিনেশন থেকেও ম্যাথ আছে, তো বেসিক যে জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হবে ইলুমিনেশন এবং ট্র্যাকশন দুটোকে নিয়ে বলছি। তো সেই জায়গাগুলোকে আমাদের দেখে এটা ডিটারমাইন করে নিতে হবে যে এখান থেকে শুধুমাত্র বড় কোশ্চেনের জন্য নয়, এই কোশ্চেনগুলো পড়লে বড় কোশ্চেন এবং আমাদের যে শর্ট কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন আছে সেইগুলো আমাদের কভার হয়ে যাবে। তো সেইগুলোর জন্য আসা। আর ইতিমধ্যে 26/12/2023 একটা নোটিফিকেশান এসছে যে প্রত্যেকটা কলেজে তোমাদের সিসিটিভির আন্ডারে পরীক্ষা হবে। তো এটা হয়তো এই সেমিস্টারে নোটিফিকেশান দিয়েছে, তো সেটা পরবর্তীকালে হয়তো তোমাদের যাদের যেরকম সেট আপ আছে সেই অনুযায়ী ডিপেন্ড করে হবে। তো চলো আমরা আমাদের সাজেশন ইলুমিনেশন প্রথম শুরু করব, তারপর ইলেকট্রিক ট্র্যাকশন। প্রথমে ইলুমিনেশনের জন্য আমি বলছি যে আমাদের লজ অফ ইলুমিনেশন, এখানে দুই ধরনের ল ছিল, ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল, যে আলোটা কীভাবে পড়বে, এবং তার সাথে সাথেই ল্যাম্বার্টের যে কোসাইন ল আছে সেই জায়গাটাও তোমাদেরকে একটু দেখে নিতে হবে। এই লগুলো যেহেতু স্টেটমেন্ট ওয়াইজ, সেগুলো বলবো যে তোমাদেরকে একটু দেখে নিতে, এবং ল্যাম্বার্টের কোসাইন লটাতে একটা ফর্মুলা বেস আছে, সেই জায়গাটাকে দেখে নেবে। এবার দেখো নেক্সট যে 2 নম্বরটা আছে শর্ট নোট, এই শর্ট নোটের মধ্যে এই টোটাল যে যতগুলো আমি ফ্যাক্টরকে বলেছি এইগুলো কিন্তু শর্ট নোট অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের শর্ট কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন অথবা যে কোনো জায়গায় কিন্তু অল্প অল্পভাবে এগুলো দিতে পারে। যেমন দেখো লুমিনাস ইন্টেন্সিটি, মানে আলো একটা সলিড অ্যাঙ্গেলের মধ্যে যতটা পড়বে। ক্যান্ডেল পাওয়ার, বুঝতেই পারছো যেটাকে সিপি দিয়ে লিখি। ইলুমিনেশন, একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ লুমেনটা পড়ে। এমএইচসিপি মিন হরাইজেন্টাল, এমএসসিপি মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার, এগুলো ফুল ফর্ম শর্ট কোশ্চেন হিসেবে দিতে পারে। ল্যাম্প এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে আমরা জানি যে আউটপুট বাই ইনপুট, তো ল্যাম্পের ক্ষেত্রে আউটপুট মানে হচ্ছে তার লুমেন, আর ইনপুট মানে হচ্ছে কতটা ওয়াট টানছে, তাহলে লুমেন পার ওয়াট। গ্লেয়ার, যেটা একটা টর্চ লাইট যদি তোমার চোখে দেওয়া হয় তাহলে তোমার চোখটা দেখবে একটা বেশি উজ্জ্বলতার জন্য কেমন একটা দেখতে না পাওয়া ঝাপসা টাইপের হয়ে যায়, তো সেই জিনিসটাকে প্র্যাকটিক্যালি গ্লেয়ার বলতে চাইছে। স্পেস হাইট রেশিও, যখন যে কোনো জায়গাতে যখন আমরা ক্যালকুলেশন করব কোনো ওয়ার্কশপ বা যে কোনো জায়গায়, সেক্ষেত্রে আমরা দেখব কি যে দুটো লাইটের মধ্যে, ধরো না দুটো টিউবলাইট আছে বা 4টে টিউবলাইট আছে, তো 4টে টিউবলাইটকে একটা নির্দিষ্ট দূরত্বে তোমাকে স্পেসিংটা করতে হবে, যাতে করে তার একটা নির্দিষ্ট ইন্টারভেলে থাকতে পারে। তা সেই যে দুটো ডিস্টেন্সের মধ্যে দুটো লাইটের মধ্যে যে হরাইজেন্টাল ডিস্টেন্স, দ্যাট ইজ স্পেস, এবং ওয়ার্কিং প্লেন থেকে যতটা হাইটে ঝোলানো থাকবে। মনে করে দেখো আমাদের ওয়ার্কিং প্লেন মানে আমাদের বাড়ির মেঝে বা রুমের মেঝে, সেই মেঝেতে আমাদের লাইটটা এসে পড়ে বা বইয়ের টেবিল, তো এই টেবিলটা হচ্ছে আমার ওয়ার্কিং প্লেন, সেই ওয়ার্কিং প্লেন থেকে একটা নির্দিষ্ট দূরত্বে লাইটটাকে ঝোলানো থাকে, তো সেইটা হচ্ছে আমার হাইট। তো স্পেস আর হাইটের যে রেশিও সেটা হচ্ছে স্পেস আর রেশিও, এটা খুব ভাইটাল এবং এটা ম্যাথেও কাজে লাগে। ইউটিলাইজেশন ফ্যাক্টর, দেখো ইউটিলাইজেশন ফ্যাক্টর কিন্তু আমার ম্যাথেও কাজে লাগবে, আমি ম্যাথেও এটাকে বলবো, এখানে বিস্তারিত বলে দিই। ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে একটা লাইটের সারফেস থেকে, সে টিউবলাইট বলো বা বাল্ব বলো, যে কোনো লাইট বলো, তার সারফেস থেকে যে পরিমাণ লাইট বের হয় সেটা কিন্তু ওয়ার্কিং প্লেনে সেই একই পরিমাণ লাইট যায় না, কারণ তাকে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে আসতে হয়। তাহলে যে পরিমাণ লাইট আমার বের হয় আর যে পরিমাণ ওয়ার্কিং প্লেনে যায়, এদের যে রেশিও, ঠিক, তার মানে ওয়ার্কিং প্লেনে যেটা যায় এবং যেটা বের হয় তাদের যে রেশিও, দ্যাট ইজ হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর। ইউটিলাইজেশন মানেই হচ্ছে কতটা ইউটিলাইজ করতে পারছি লাইট থেকে যেটা বেরোচ্ছে যে লুমেন বা ফ্লাক্স, এই ফ্লাক্স কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স ভাববে না, এই ফ্লাক্স হচ্ছে সবসময় হচ্ছে লাইটের ফ্লাক্স। তো যেটা ফ্লাক্স বেরোচ্ছে তার কতটা পোর্শন গিয়ে নিচেতে পড়ছে, মানে ওয়ার্কিং প্লেনে পড়ছে, ঠিক। মেনটেন্যান্স ফ্যাক্টর হচ্ছে একটা ক্লিন সারফেসের মধ্যে যতটা পড়ছে, একটা ক্লিন সারফেস আর একটা নর্মাল কন্ডিশনে যতটা, ধরে নাও তুমি আমাদের যে রান্নাঘর, সেখানে হচ্ছে তোমার যে ধোঁয়া কালি এসব পড়ার জন্য একটা নতুন বাল্ব যে পরিমাণ আলো দেয়, সেটা কিছুদিন ব্যবহারের ফলে ওই বাল্বটার উপরে একটা কোটিং পড়ে যায় কালো রঙের, তো তার জন্য আলোটা বেশি আমরা পাই না। তাহলে আমরা বলতে পারি কি যে মেনটেন্যান্স ফ্যাক্টর মানে যে পরিমাণ আলো আমার ওয়ার্কিং প্লেনে নতুন অবস্থায় পৌঁছায় এবং যেটা আমার নর্মাল কন্ডিশনে পৌঁছায়, এই যে এইগুলো রেশিও, সেগুলো হচ্ছে মেনটেন্যান্স ফ্যাক্টর। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর হচ্ছে উল্টো, হচ্ছে মেনটেন্যান্স ফ্যাক্টরের উল্টো, ঠিক আছে। ওয়েস্টলাইট ফ্যাক্টরটা একটা ভালো করে বোঝার আছে। ওয়েস্টলাইট ফ্যাক্টর মানে ধরো
আমি একটা রাস্তাকে আলোকিত করার জন্য দুটো লাইট আমি ল্যাম্পপোস্টে ঝুলিয়েছি। এবারে সেই দুটো লাইটের তো একটা একটা যেখানে পড়বে সেখানে একটা সার্কেল টাইপের এরকম একটা হবে, ঠিক এই ধরনের। এবার এই যে গোল সার্কেল টাইপের হবে, তাহলে এই দুটো আলোর যে নিজেদের যে কিনারাটা আছে সেই কিনারাটা একে অপরের মানে ওভারল্যাপ করে যেতে পারে। অথবা যে ওয়ার্কিং প্লেনে মারছি তার কিনারাতে যদি হয়ে যায়, ধরুন আমার 20x15 একটা রুম আছে, তাহলে 20 মিটারের যে কিনারা সেই বরাবর আমার ওয়েস্ট হয়ে যাচ্ছে। তো ব্যাপার হচ্ছে যদি পরপর অনেক কটা লাইট থাকে তাদের একটা একে অপরের সাথে যদি ওভারল্যাপ করে যায়, এবং যদি কোথাও আমি ওয়ার্কিং প্লেনে লাইট ফল করছি, তো সেক্ষেত্রে যখন আমাদের টার্মিনালে পড়ে যায় যে লাইটটা আমি ব্যবহার করতে পারি না, সেইগুলো হচ্ছে ওয়েস্ট লাইট ফ্যাক্টর। ঠিক, সলিড অ্যাঙ্গেল একটা মোস্ট ইম্পর্টেন্ট, এর ইউনিট কি এগুলো সবই। তো সলিড অ্যাঙ্গেলটা খুব ভালো করে দেখবে, আর্ক বা রেডিয়াস যেটা আছে, ঠিক, এবং কিভাবে কি ফর্ম হচ্ছে সেইভাবে। সোডিয়াম ভেপার ল্যাম্প আর মার্কারি ভেপার ল্যাম্পের ওয়ার্কিং কন্ডিশনটা দেখে নেবে, দেখবে ওয়ার্কিং প্রিন্সিপালটা এদের মোরলেস সবারই সেম। এখানে একটা গ্যাস থাকবে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে তোমার নিয়ন গ্যাস থাকবে, আর মার্কারির ক্ষেত্রে একটা যেমন গ্যাস থাকবে। তো এই সবে গ্যাসটা কী হয়, ওই যে গ্যাস সেটা পুরো জিনিসটাকে হিট আপ করতে সাহায্য করে। হিট আপটা করে তোমার একটা কারেন্ট যখন একটা কোনো ইলেকট্রিক মানে কোনো কিছু ভেতর দিয়ে যাচ্ছে, তখন সেটা আই স্কোয়ার আর লসের জন্য হিট হয়। কিন্তু এই হিটটা যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে সেটা হচ্ছে এই ইনার্ট গ্যাসগুলো করবে, ঠিক। এবং দেখো এখানে ইন্ডাকটিভ ইফেক্ট আসে কী করে, কারণ এখানে একটা ভোল্টেজটাকে আপ করতে হয় 230 থেকে একটা নির্দিষ্ট একটা হাই ভোল্টেজে নিয়ে যেতে হয়। তার জন্য একটা কয়েলে ব্যবহার করি, যেটা ওয়ার্কিং প্রিন্সিপালে আছে। তো সেই কয়েলটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমার পাওয়ার ফ্যাক্টর ডিক্রিজ করবে। এই পাওয়ার ফ্যাক্টরকে ইম্প্রুভমেন্ট করতে গেলে আমাকে প্যারালালে একটা ক্যাপাসিটার লাগাতে হবে। তো একটা পর একটা আমরা সিরিয়ালি যদি কিছুগুলো পয়েন্ট আমরা মনে রাখতে পারি, তাহলে দেখবে আমাদের এই পড়াটা পুরোটাই খুব ইজি হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং আমরা খুব পরীক্ষা খাতে নিজেদের ভাষায় লিখতে পারছি। স্ট্রোবোস্কোপিক ইফেক্ট একটা ভাইটাল। স্ট্রোবোস্কোপিক ইফেক্টটা কি, দেখবে আমাদের যে 50 হার্জ আমার ফ্রিকোয়েন্সি আছে, তার মানে হচ্ছে একটা ফুল সাইকেল কমপ্লিট করতে গেলে তোমরা জানো একটা সাইন ওয়েভে সেখানে 3বার আমার জিরো আসছে। একটা জিরো থেকে স্টার্ট হয়ে একটা 180 ডিগ্রিতে, আবার একটা ঘুরে 360 ডিগ্রিতে, ঠিক। তাহলে এই যে প্রত্যেকটা মুহূর্তে একটা ফুল সাইকেলে এতবার করে জিরো আসছে, এই জিরো হওয়া মানে আমরা ধরে নিতে পারি যে ওখানে পাওয়ারটা সাপ্লাই অফ। তাহলে পাওয়ার সাপ্লাই যদি অফ হয়, তাহলে সেখানে আমি যে লাইটটা জ্বলছে সেটা অফ হওয়া উচিত, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। সেটা আমরা কিন্তু টিউবলাইটের ক্ষেত্রে বুঝতে পারি না। তো এই যে ইফেক্ট আছে টিউবলাইটের সঙ্গে জড়িত বা ফ্লুরোসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে, সেটা আমরা একটু দেখে নেবো, ঠিক আছে। শর্ট নোট হিসেবে আসতে পারে। পোলার কাপ, কোন দিকে কত পরিমাণ এরিয়াতে কতটা পরিমাণ লাইট যাচ্ছে সেটা আমাদের পোলার কাপ আমাদেরকে মানে নির্ধারণ করে দেয়। আচ্ছা, লেজার, পিআইআর সেন্সার, এনআইএম এর ফুল ফর্ম দেখে নেবে, লেজার, পিআইআর সেন্সার, এগুলো একটু দেখে নেবে শর্ট নোট হিসাবে, তাহলেই হবে। আচ্ছা, ডিমার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। দেখো ডিমার বলতে আমাদের এখানে ইলেকট্রনিক ডিমার, রেজিস্ট্যান্স ডিমার এইসব কিছু আছে। তো এই ডিমার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ভোল্টেজের লাইটিংটা কন্ট্রোল করাটা, এই হচ্ছে ডিমার। তো ডিমারের কিছু সার্কিট আছে, দুটো তিনটা আমরা মনে রাখলে এটা আমাদের হয়ে যাচ্ছে, ঠিক। তো ডিমারের এই জায়গাটা খুব ইজিলি একটা ব্যাপার, যেখানে আমি রেজিস্ট্যান্সকে কন্ট্রোল করে আমাদের লাইটিংটা, আমার কারেন্ট যাওয়া আসাটাকে কন্ট্রোল করতে পারি। কারেন্ট যাওয়া আসার উপর ডিপেন্ড করছে লাইটটা, হয়ে গেল। টাইপস অফ লাইটিং স্কিম, দেখো এখানে ডাইরেক্ট, সেমি ডাইরেক্ট, ইনডাইরেক্ট, সেমি ইনডাইরেক্ট, জেনারেল লাইটিং। আমরা জানি যে একটা লাইট যখন আমরা হ্যাং করি, কোনো একটা ইয়ে থেকে ঝুলিয়ে রেখে দিই লাইটটাকে, সেই লাইটটা কী করে, ওয়ার্কিং প্লেনে লাইট দেয়। এবারে ওই লাইটের কত পার্সেন্ট ওয়ার্কিং প্লেনে আসছে, কখনো দেখবো ডাইরেক্ট লাইটিংয়ের ক্ষেত্রে 90% আসছে, সেমি ডাইরেক্টের ক্ষেত্রে 60 থেকে 90% আসছে, ইনডাইরেক্টের ক্ষেত্রে ওপর দিয়ে যাচ্ছে লাইটের কিছুটা, সেমি ইনডাইরেক্টের ক্ষেত্রে ম্যাক্সিমামটা ওপর দিয়ে চলে যাচ্ছে। এই যে ধরনের কিছু আছে, ঠিক আছে, কত পার্সেন্ট ওয়ার্কিং প্লেনের দিকে যাচ্ছে, কতটা উপরে দিয়ে যাচ্ছে, এই সবের উপর ডিপেন্ড করে আমাদের ডাইরেক্ট, সেমি ডাইরেক্ট, ইনডাইরেক্ট, সেমি ইনডাইরেক্ট, জেনারেল লাইটিং। তো এইগুলো আমাদের একটু করে দেখে নিলে আমাদের এইগুলো সব জায়গাগুলো থেকে বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন এখানে দেওয়া মানে সব 2+2+1 এরকম ধরনের কোশ্চেন আসে চান্স বেশি, কারণ এগুলো সবই ছোটো, বিশাল একটা বড় আকারে কিছু আসবে না। একমাত্র এক্সপ্লেনেশন দ্য ল অফ ইলুমিনেশন যেটা দেখছি, এটাই এখানে একমাত্র বড়, মানে এখানে 4 নম্বর দেওয়া যেতে পারে, বাদ বাকিগুলো কিন্তু সবই তোমার ছোটো ছোটো কোশ্চেন আসবে। এবার দেখে নিই রোড লাইটিং। দেখো রোড লাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের একটু বোঝার জন্য দেখো, সিঙ্গেল সাইড, স্ট্যাগার্ড, অপোজিট, সেন্ট্রাল লাইটিং, এইগুলো জিনিসগুলো কি, দেখবে কিছু কিছু রোডের ক্ষেত্রে একটা যে কোনো একটা সাইডে লাইট আছে, দেখবে সিঙ্গেল লাইট। কিছু কিছু রোডের ক্ষেত্রে দেখবে যে দুদিকে, একদিকে যাওয়ার রাস্তা, একদিকে আসার রাস্তা, মাঝখানে সেন্ট্রাল পজিশনে লাইটটা, তাহলে দুই দিকে কভার করতে পারবে লাইটটা, সেন্ট্রাল লাইট। আচ্ছা, স্ট্যাগার্ডে মানে হচ্ছে যে তোমার ধরে নাও তোমার লেফট সাইডে পরপর দুটো দিল, তার মাঝখানে রাইট সাইডে একটা দেওয়া আছে, বুঝতে পারলে। ধরে নাও 200 মিটারের মধ্যে তুমি একটা ফার্স্ট লাইট দিলে, ফার্স্ট লাইটের সেকেন্ড 200 মিটার পরে হচ্ছে সেকেন্ড লাইট লেফট সাইডে। তো এই 100 মিটারের মাঝখানে রাইট সাইডে একটা দিয়ে দিলে, তার মানে কী হলো, পুরো এরিয়াটা কভার হয়ে গেল। তাহলে লেফট সাইডে দুটো, রাইট সাইডে এই দুটোর মাঝখানে একটা,
বুঝতে পারলে? এরকম কিছু স্টেপ আছে, সেগুলো যদি আমরা দেখে নিই তাহলে আমরা এখানে বুঝতে পেরে যাব। আচ্ছা, এবারে যেটা আমার মেন টপিক, যে নিউমেরিক্যাল প্রবলেম, এই নিউমেরিক্যাল প্রবলেমে করার জন্য আমাদের কিছু ল আছে, সেই ল দুটো আমরা যদি খুব ভালো করে বুঝে নিই তাহলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেবল করে ফেলবো। এবার দেখো, এবার আমি যদি ম্যাথগুলোকে দিয়ে তোমাদের সামনে ধরতাম তাহলে কিন্তু তোমরা পার্টিকুলারলি ম্যাথটা জানতে, কিন্তু আমাদের মেন বেসিক হচ্ছে আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে একটা জিস্ট আকারে দেখতে হবে। দেখো, আমরা অলরেডি ওই শর্ট নোটের মধ্যে যেগুলো পড়েছি এইখানে, এই লুমিনাস ইন্টেন্সিটি, ক্যান্ডেল পাওয়ার, এইগুলোতে কিন্তু সব শর্ট নোটের মধ্যে আমি সব কিছু থিওরিটা বলার চেষ্টা করছি। সেম জিনিস থিওরি আমাদের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। এবার দেখো, প্রথম আমার যে ম্যাথটা করতে গেলে যেটা কাজে লাগবে যে ফর্মুলা, সেগুলো আমি একটু জিস্ট আকারে করছি। দেখো, টোটাল ফ্লাক্স, ফ্লাক্স মানে হচ্ছে তার ইউনিট লুমেন। এই টোটাল ফ্লাক্স যেটা আমার কোনো একটা ওয়ার্কিং প্লেনে পড়বে, সেই প্লেনে পড়লে যেটা আমাদের বলে থাকবে অঙ্কতে যে হয়তো আমার এত লুমেন একটা ওয়ার্কিং প্লেনে লাইট লাগবে, তার মানে ওই এরিয়াটা আমাদেরকে বুঝে নিতে হবে। একটা রুম, সেই রুমটার এরিয়া ধরে নাও 20/12, ধরে নাও আমি এইটা দিয়ে বোঝাচ্ছি। তো একটা রুম আছে, ধরে নাও এই রুমটাতে এরকম একটা 20 আর এই দিকটা উইথটা হচ্ছে তোমার 12, এইরকম একটা রুমে তোমার লাইটটা পড়বে। তাহলে যে পরিমাণ লাইট এখানে পড়বে মানে দরকার হবে, সেইটা হচ্ছে আমার রিকোয়ার্ড। ভালো করে টার্মটা বোঝার চেষ্টা করো। রিকোয়ার্ড মানে আমার এইটাই আমার ওয়ার্কিং প্লেনে পড়তে হবে। তাহলে যদি ওয়ার্কিং প্লেনে এতটা পড়তে হয় তাহলে লাইট থেকে বেরোতে হবে তার থেকে বেশি, কারণ আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টরের কেসটা আমরা শুনেছি একটু আগে। ঠিক, তাহলে ওয়ার্কিং প্লেনে যে লাইটটা পড়বে সেটা আমার মাস্ট পড়তেই হবে। তাহলে ল্যাম্প থেকে যে লাইটটা বেরোবে সেটা আরও বেশি আমাকে লাইটটা বেরোতে হবে। তো সেটা আমরা কীভাবে ক্যালকুলেশন করবো, সেটা আমাদের ম্যাথে দেওয়া থাকে যে এত পরিমাণ লুমেন যদি লাইটে একটা ওয়ার্কিং প্লেনে পড়ে তাহলে আমরা কোথায় কত ওয়াটের, কোশ্চেনটা দেবে কত ওয়াটের কতগুলো ল্যাম্প কীভাবে সজ্জিত করবো, ব্যাস, কত ওয়াটের কতগুলো ল্যাম্প কীভাবে সজ্জিত করবো। এবার আমরা কীভাবে স্টেপটা করছি দেখো, টোটাল লুমেনটা আমরা দেখে নিই কত পড়ছে, কী করে বুঝবো। এইখানে যে এরিয়া আর এখানে যে ইলুমিনেশন, সেটা করার পর আমি লুমেনটা বেরিয়ে যাচ্ছি। কারণ দেখো, লুমেনের সূত্র জানি ই ইন্টু হচ্ছে ইলুমিনেশন, ইকুয়াল টু ইলুমিনেশন ইন্টু এরিয়া। তাহলে এই টোটাল লুমেনটা বুঝে গেলাম। এর উপর গ্রস লুমেন মানে কি বলতে চাইছি বলো তো? গ্রস লুমেন মানে হচ্ছে আমাকে লাইট থেকে যেটা বেরোতে হবে সেই কথাটা বলছি, লাইটের সারফেস থেকে। ঠিক, তাহলে এইটা ই ইন্টু এরিয়া, এটা হচ্ছে আমার যে লুমেনটা আমার এই ওয়ার্কিং প্লেনে পড়বে, ডিভাইডেড বাই মেনটেন্যান্স ফ্যাক্টর, এমএফ মানে হচ্ছে মেনটেন্যান্স ফ্যাক্টর, ইউএফ হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর। এই দুটো হচ্ছে ডিভাইডেড। ঠিক, যখন ডিভাইডেড বাই এই দুটো ফ্যাক্টর করবো, যে অঙ্কে দেওয়া থাকবে গিভেন ডাটা এই দুটো, তখনই আমরা এখানে গ্রস লুমেন মানে যেটা আমার লাইটের গা থেকে বেরিয়েছিল, লাইটের সারফেস থেকে বেরিয়েছিল। এবার দেবে কখনো কখনো ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর দেবে। যখন ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর দেবে মনে রাখবে ই ইন্টু এরিয়া ইন্টু ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর ডিপি বাই ইউটিলাইজেশন ফ্যাক্টর, তখন কিন্তু মেনটেন্যান্স ফ্যাক্টরটা তোমাকে দেবে না। বোঝা গেল কেসটা? তাহলে ইউটিলাইজেশন ফ্যাক্টর নিচে থাকবে, মেনটেন্যান্স ফ্যাক্টরও নিচে থাকবে, মানে ডিভাইডেড বাই আকারে। কিন্তু যদি ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরের ক্ষেত্রে হয়, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর কিন্তু উপরে চলে যাবে। এটার জন্য মাথায় রাখবে। আচ্ছা, যখন এই যে ল্যাম্পের এফিসিয়েন্সি আমি একটু আগে সঙ্গে বলেছিলাম, ল্যাম্পের এফিসিয়েন্সি মানে হচ্ছে লুমেন পার ওয়াট। এবার দেখো, আমরা তো গ্রস লুমেন মানে হচ্ছে আমি লাইটের যে টোটাল লুমেনটা লাইটের সারফেস থেকে বেরোবে সেটা বের করেছি। তাহলে লাইটের সারফেস থেকে কত লুমেন বের করতে গেলে লাইটকে তো আমার ইনপুট দিতে হবে। সে লাইটের ইনপুটটা কি? ওয়াটেজ। তাহলে সেই টোটাল ওয়াটেজটা কীভাবে বেরোবে? ওয়াটেজ হচ্ছে এই যে গ্রস লুমেন ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, ল্যাম্প এফিসিয়েন্সির ফর্মুলা তোমরা জানো যে লুমেন পার ওয়াট। তাহলে গ্রস লুমেন মানে উপরে যদি লুমেন থাকে ইউনিট, আর এই বাই লুমেন ল্যাম্প এফিসিয়েন্সি মানে হচ্ছে লুমেন পার ওয়াট। তার মানে ল্যাম্পের হচ্ছে লুমেন পার ওয়াট মানে ওয়াটটা উপরে চলে যাবে, লুমেন কেটে গেল, তাহলে টোটাল ওয়াটেজ পেয়ে গেলাম। টোটাল ওয়াটেজ মানে এখানে কি পেলাম? টোটাল ওয়ার্কিং প্লেনকে আমরা আলোকিত করতে আমার যে পরিমাণ লুমেন লাগে সেইটাকে ধরে ধরে আমি ওয়াটেজ বার করে নিলাম। এই ওয়াটেজ বার করার পর এইগুলো কিন্তু এরপরে নিজেদের উপর ডিপেন্ড করবে। যদি কোনো স্টুডেন্ট 100 ওয়াটের বাল্ব ধরে, তার হয়তো বেশি নাম্বার অফ ওয়াট লাগবে। ভালো করে বোঝো, একটা সাধারণ উদাহরণ যে আমার এই ক্যালকুলেশন করে 2000 ওয়াট বেরোলো। 2000 ওয়াট যদি আমার বের হয় তাহলে আমি তো 100 ওয়াটের 20টাও নিতে পারি, 20টা ল্যাম্প, তার মানে 2000 ওয়াট। আবার কেউ 500 ওয়াটের 4টেও নিতে পারে, তারও 2000 ওয়াট। তাহলে এই ক্যালকুলেশন উত্তর কিন্তু সবারই আলাদা আলাদা আসতেই পারে, এটা নিয়ে ভয় খাবার কিছু দরকার নেই। কেউ আবার 200 ওয়াটের ল্যাম্প 10টা নিতে পারে, মানে আমার ওয়াটেজটা আমার হওয়ারই দরকার। এবার তাহলে কোনটা ঠিকঠাক হবে? দেখো, যদি আমরা লার্জ নাম্বার অফ ল্যাম্প নিই তাহলে ওই ল্যাম্পগুলোকে হ্যাং করতে, মানে ল্যাম্পের যে ফিটিংস, ল্যাম্প বলতে আমি টিউবলাইটও ধরতে পারি বা যে কোনো ধরনের ল্যাম্পের যে ফিটিংস, সেই খরচাটা বেড়ে যাচ্ছে। কারণ তারা একটা হোল্ডার থাকবে, উপর থেকে ঝোলানোর জন্য একটা কাঠের কোনো কিছু একটা থাকবে, কনস্ট্রাকশন থাকবে, তো সেই ক্ষেত্রে আমাদের বেড়ে যেতে পারে ফিটিংসটা। তো সেই জন্য আমরা কী করবো, একটা নির্দিষ্ট মিডিয়াম নাম্বার অফ ল্যাম্প এবং তাদের মিডিয়াম ওয়াটেজ নেব।
ঠিক, তাহলে আমরা যদি ওয়াটেজ রেটিংটা খুব কমও নেবো না, খুব বেশিও নেবো না। আবার যদি বলি যে স্যার তাহলে আমি তো 1000 ওয়াটের দুটো বা 500 ওয়াটের চারটে নিলেই হতো, দেখো যদি তুমি 500 ওয়াটের চারটে নাও তাহলে আমি এটা ধরে নিলাম এটা আমার প্লেন, তাহলে আমি এখানে এই ওপরে একটা, দুটো, তিনটে, চারটে ল্যাম্প দিই, এগুলো আমি ল্যাম্প আকারে এঁকে তোমাদের বোঝাতে চাইছি। দেখো যদি এইরকম করে আমি ল্যাম্পটাকে সজ্জিত করি ওপর নিচে এরকম করে, টোটাল নাম্বার অফ ল্যাম্পটা আমি এই রো বরাবর ধরে নাও, রো বরাবর এখানে 5টা আছে আর এইদিকে কলাম বরাবর 3টে, তাহলে মোট আমাদের 5 আর 3 15টা ল্যাম্প এইখানে যদি আমি এইগুলো সব ল্যাম্প আকারে এঁকে রাখতাম। কিন্তু যদি আমি তার জায়গায় এই যে ধরছিলাম 500 ওয়াটের চারটে বাদ দিয়ে আমি 2000 ওয়াট কমপ্লিট করবো, তাহলে কি হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো, চারটে ল্যাম্প আমি যখন দিচ্ছি 1 2 3 4, তো মাঝখানে যে এলাকাগুলো থাকছে সেইগুলো কিন্তু একটু ডার্ক চলে আসার চান্স আছে, যেটা ফুলভাবে উজ্জ্বল হচ্ছে না। তাহলে আমাদেরকে কী রাখতে হবে, প্রত্যেকটা কোনায় কোনায় যেন লাইটটা ঠিকভাবে পৌঁছায়। তার জন্য আমি একদম হাই রেটিংয়ের নাম্বার অফ ল্যাম্প কমাতেও পারবো না, আবার লো রেটিংয়ের নাম্বার অফ ল্যাম্প বাড়াতেও পারবো না। লো রেটিংয়ের নাম্বার অফ ল্যাম্প বাড়ালে তাদের ফিটিংস খরচা বেড়ে যাচ্ছে, আবার যদি হাই রেটিংয়ের নাম্বার অফ ল্যাম্প কমিয়ে দিই তাহলে কিন্তু এই যে কোনায় কোনায় তাদের কিন্তু ইলুমিনেশনটা ঠিকঠাক পৌঁছাচ্ছে না। তাহলে এদের দুটোর মেজারমেন্টে তাহলে আমরা কী করবো, এখানে হয়তো ধরে নিলাম 10টা ল্যাম্প ধরে নিলাম, 10টা ল্যাম্প 200 ওয়াটে, তাহলে কী করবো দেখো এই উপর বরাবর 5টা আর নিচে একটা রো বরাবর 5টা, তাহলে 10টা এবং সব দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তাহলে এইটাই কি তোমার যে স্টুডেন্ট করছে তার উপর ডিপেন্ড করবে যে নাম্বার অফ ল্যাম্প ওয়াটেজ রেটিং আমি কীভাবে ধরবো, এটা যখনই করে নিলে। আর ডিসপোজিশন, এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, নাম্বার অফ ল্যাম্প আর ওয়াটেজ রেটিংটা তুমি যে টোটাল যে ওয়াটেজ হলো সেই ওয়াটেজটাকে তুমি কীভাবে ভাঙবে এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করছে। হলো, এবার বলবে কোশ্চেনে যে ডিসপোজিশন, এই ডিসপোজিশন শব্দের অর্থটা ভালো করে বুঝতে হবে। ধরো নাও তোমার লেন্থ হচ্ছে এটা 20 মিটার, তাহলে তোমার এখানে ল্যাম্প বসবে 5টা যদি তোমার ক্যালকুলেশন অনুযায়ী আসে, তো রো বরাবর 5টা, তাহলে প্রত্যেকটা ল্যাম্পের মধ্যে দূরত্ব কত 4 মিটার, তাহলে এটা 4 এটা 4 এটা 4 এটা 4, তাহলে কত হলো 16। দেখো 4 4 8 4 12 4 16, তাহলে বাকি পড়ে তাহলে 4। মনে রাখবে এইটা কিন্তু দেওয়াল, এইটাও কিন্তু দেওয়াল। দেখো আমি এটা একটু সরিয়ে আঁকতো, তো এটা একটু কাছাকাছি হয়ে গেছে ছবিটা, তো এইটা এই ল্যাম্প থেকে দেওয়ালের দূরত্ব 2 মিটার হবে, এই ল্যাম্প থেকে দেওয়ালের দূরত্ব 2 মিটার। কেন স্যার, দেখো আমরা বলেছি দুটো পরপর ল্যাম্পের মধ্যে দূরত্ব 4 মিটার, মানে ক্যালকুলেশন অনুযায়ী বেরোচ্ছে, তাহলে মানে ম্যাথ অনুযায়ী এটা আমি বলছি মানে 4 মিটার হবে এটা বলতে চাই না, ঠিক। তাহলে এই ল্যাম্পের পরবর্তী ল্যাম্প তার মানে হিসাব মতো এইটা, তাহলে এদের মধ্যে যদি 4 হতে হয় তাহলে এইখান থেকে দেওয়ালের দূরত্ব 2, আবার এরখান থেকে এখানে দেওয়ালের দূরত্ব 2, মানে মোট 4। বোঝা গেল? তাহলে যেটা হচ্ছে ইন বিটুইন দুটো ল্যাম্পের মধ্যে যে ডিস্টেন্সটা হবে সেইটা ডিভাইডেড বাই 2 করে দেবে, ডিভাইডেড বাই 2 করে সেটা হচ্ছে তার যে টার্মিনালে যারা থাকবে, কিনারাতে যেগুলো থাকবে তাদের মধ্যে আর দেওয়ালের দূরত্ব। ঠিক এইটাই তোমার কাছে এক্সামিনার দেখতে চায়, যে তুমি আদৌ এই ডিস্টেন্সটা লিখেছো তো যেটা কত মিটার হবে, আর এদের মধ্যে ডিস্টেন্সটা কত মিটার হবে। সেমভাবে কলমেরটাও একই, ধরো নাও 3টে আছে, আর এই দিকের উইথটা হচ্ছে 15 মিটার, তাহলে কি একটা সঙ্গে আর একটা হচ্ছে 5 করে, একটা ল্যাম্পের সঙ্গে আর একটা ল্যাম্পের দূরত্ব হচ্ছে 5, তাহলে এইটার সঙ্গে এটা 5 10, এটার সঙ্গে এটা 10 5 10, তাহলে এইখান থেকে এটা হচ্ছে 2.5, আর এইখান থেকে উপরের দেওয়ালটা হচ্ছে 2.5। বোঝা গেল? 2.5 2.5। তাহলে এইভাবে তোমার ডিসপোজিশন মেনলি তোমাকে এখানে বের করতে দেবে, কত ওয়াটের রেটিং, কত নাম্বার অফ ল্যাম্প এবং ডিসপোজিশন মানে হচ্ছে তোমাকে ছবিটা ভালো করে এঁকে দিতে হবে, ল্যাম্পগুলোকে এই রুল পেন্সিলে করে দেবে, ঠিক আছে, পেন্সিলে করে এঁকে দিয়ে তুমি এইখানকার গ্যাপ আর দেওয়ালের মধ্যে গ্যাপ এইগুলো কিন্তু ভালো করে দেখিয়ে দেবে, তাহলেই তোমাদের এই ধরনের যে ম্যাথটা আসবে শিওর শর্ট, এবং এই সূত্রগুলো দিয়ে কিন্তু শর্ট কোশ্চেন আসার চান্সও অনেক, এটা যেন মনে থাকে। নেক্সট আমরা টাইপ 2 যে ম্যাথটা দেখেছি এটা একটা ভাইটাল টাইপের। দেখো এই ম্যাথটার ক্ষেত্রে কেউ ঘাবড়াবে না, একটা কঠিন সূত্র আছে বলে তোমাদের হয়তো ঘাবড়াতে যাও। মনে রাখবে এই হচ্ছে অন্য ধরনের ম্যাথ, যেখানে হচ্ছে এই যে একটা সোর্স অফ ল্যাম্প 1 দিয়েছে, এটা হচ্ছে ল্যাম্প 2। এবারে এখান থেকে লাইট দুভাবে পড়তে পারে, একটা হচ্ছে একদম ঠিক নিচে এ পয়েন্টে, আর একটা হচ্ছে একদম তির্যকভাবে বি পয়েন্টে। যখন তির্যকভাবে পড়বে লাইট তখন এদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, ঠিক আছে, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার cos θ অ্যাঙ্গেল। এবার বলবে কী করে, দেখো এইটা যদি অ্যাঙ্গেল হয় আর আমার এই পয়েন্ট এইটা দেখো এইটা যদি 90 ডিগ্রি হয়, তুমি এই জায়গায় চোখ রাখ, এই জায়গাটা চোখ রাখলে দেখতে পাবে এইটা হচ্ছে তোমার ভূমি আর এইটা হচ্ছে তোমার অতিভুজ, বুঝতে পারলে? তাহলে cos θ মানে হচ্ছে হাইট বাই অতিভুজ, আর এইগুলো হচ্ছে ডিস্টেন্স। দেখো আমি এইগুলোকে যদি তীর চিহ্ন লিখেছি, এটা ডিস্টেন্স যেগুলো তির্যক দূরত্ব সেগুলো আমরা ডিস্টেন্স করেছি, কেমন? বেশ, তাহলে দেখো আমি লিখেছি দুটো ল্যাম্পের মধ্যে দূরত্ব, অঙ্কটা যেন তোমার থাকবে যে দুটো ল্যাম্পের মধ্যে দূরত্ব এ আর বি এর যে দূরত্ব সেটা আমি স্পেসিং নাম দিয়েছি। ল্যাম্প দুটো ঝোলানো আছে এত হাইট হ্যাঙ্গিং হাইটে, এইটা হচ্ছে তোমার হাইটের ডিস্টেন্স,
এটাও সেম হাইটের ডিস্টেন্স। এইখান থেকে এইটার যে দূরত্ব সেটা হচ্ছে এর অতিভুজ, এটার থেকে এইটার যে দূরত্ব এর অতিভুজ। এবার তোমাকে বলবে যে যে কোনো একটা পয়েন্টে তুমি কত ইলুমিনেশন হচ্ছে সেটা তুমি মেজার করো, ব্যাস এই একটা টাইপ। এবার কি করে করব, মনে রাখতে হবে যদি বলে এই ল্যাম্পের দ্বারা কতটা ইলুমিনেশন হচ্ছে সেটা আলাদা, এই ল্যাম্পের জন্য নিচেতে একটা ইলুমিনেশন পাচ্ছি, এই একটা ইলুমিনেশন পাচ্ছি। কিন্তু দেখো আমি এখানে দুটো ফর্মুলা দিয়ে লিখেছি, ইলুমিনেশন আন্ডার দ্য লাইট, আন্ডার দ্য লাইট মানে যে কোনো ল্যাম্প ধরো, এইটা ল্যাম্প তার আন্ডার হচ্ছে লাইটটা হচ্ছে এইটা, এখানে কত ইলুমিনেশন হচ্ছে সেটা হচ্ছে ক্যান্ডেল পাওয়ার, মানে এই লাইটের যে সোর্সের যে ক্যান্ডেল পাওয়ারটা থাকবে, ক্যান্ডেল পাওয়ার বাই এইচ স্কোয়ার, মানে স্কোয়ার এইচ মানে আমি এইচ এস হাইট স্কোয়ার বলতে চেয়েছি, হাইট স্কোয়ার। এ হলো স্যার এখানে কি কস কিউ থিটা নেই, আছে তো, এইখানে তো কস তো এখানে জিরো, কারণ এর তো অ্যাঙ্গেলটা করেনি, দেখো এই লাইট থেকে এটা অ্যাঙ্গেল ভাবে যাচ্ছে, এখানে অ্যাঙ্গেল তৈরি করেছে বলে কসের থিটার ভ্যালুটা আমি আর বাই তোমার হাইট বাই অতিভুজ করতে চেয়েছি, কিন্তু এইখানে তো কোনো অ্যাঙ্গেল নেই, দেখো এটা একদম নিচে নেমে যাচ্ছে, তার মানে কসের অ্যাঙ্গেল জিরো, কসের অ্যাঙ্গেল জিরো মানে এখানে কিছুই লিখিনি ওয়ান, সেই জন্য হচ্ছে ক্যান্ডেল বাই স্কোয়ার এইচ। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে যদি কোনো সোর্স অফ ল্যাম্প বা লাইট সোর্স তার নিচেতেই ইলুমিনেশন বের করতে দেয় তাহলে হচ্ছে ক্যান্ডেল পাওয়ার বাই সেই লাইটটা কতটা হাইটে ঝোলানো হচ্ছে তার স্কোয়ার, বোঝা গেল এই হাইট। কিন্তু যদি বলে যে এইভাবে কতটা মানে বি পয়েন্টে, এই ল্যাম্প ওয়ানের জন্য বি পয়েন্টে, তখন কি করব, ক্যান্ডেল পাওয়ার বাই কত হাইট আছে সেটা তো করবই, এই কস কিউ থিটা, এই কস কিউ থিটা মানে হচ্ছে এখানকার অ্যাঙ্গেল, আমি এইটা দিয়ে দেখাচ্ছি, এইটাও সেম হবে, এই কস কিউ থিটা। এবার এই কস কিউ থিটার ভ্যালু কি, যেমন বললাম এইদিকে চোখ রেখে দেখতে, হাইট বাই ডিস্টেন্স, এইটা এই লাইনটা হচ্ছে ডিস্টেন্স আর এইটা হচ্ছে হাইট, দেখো এখানে পরে করে দিচ্ছি কস থিটা মানে হচ্ছে এইচ বাই ডি, এইচ মানে হচ্ছে হাইট আর ডি ফর ডিস্টেন্স, এই দুটোর ভ্যালু বসিয়ে দিলেই তোমার হবে। তাহলে অঙ্কের ক্ষেত্রে তোমাকে বের কী করতে হবে, মনে রাখতে হবে তোমাকে অঙ্কেতে হাইট বলে দেবে, তোমার এই যে ডিস্টেন্স সেটা হচ্ছে তোমাকে এখান থেকে বের করতে হবে। কী করে বের করবে তুমি জানো, স্পেসিং যদি তোমার অঙ্কে বলা থাকে, হাইট যদি বলা থাকে, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে অতিভুজের স্কোয়ার বের করলে, অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে তোমার ডিস্টেন্স, তাহলে কস থিটার ভ্যালু হচ্ছে হাইট বাই ডিস্টেন্স, এরকম করে বের করে ফেলবে। ঠিক, এবার যদি বলে আচ্ছা তোমাকে যদি মিড পয়েন্টে বলে, দেখো এই স্পেসিংয়ে ধরে নাও এই 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 তীর চিহ্নটা এই বি পয়েন্টে না আগে তোমাকে বলেছে দুটোর মাঝখানে কত, মানে এই পয়েন্টে, তাহলে কী করবে, এদের মধ্যে যে স্পেসিং সেটাকে বাই টু করে দিলে আমরা মাঝখানে দূরত্ব পেয়ে যাবো, তাহলে তোমার লম্বের দূরত্ব দেখো এ বি যদি 12 ধরে নিলাম 12 মিটার, তাহলে এই মাঝখানটা হচ্ছে 6, তাহলে এর লম্ব হবে 6 আর হাইট, তাহলে 6 স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, সেই হিসাবে এই অতিভুজ বের করবে। যে কোনো পয়েন্টে দিলে তুমি এই ছবিটাকে মনে রাখবে, একদিকটা হাইট, একটা হচ্ছে স্পেসিং, এটা হচ্ছে ডিস্টেন্স, এইটা দিয়েই তোমার হয়ে যাবে। সেম জিনিস এর ক্ষেত্রে, এর নিচে বি পয়েন্টে হলে এই ক্যান্ডেল পাওয়ার বাই এইচ স্কোয়ার হবে, ঠিক। আর যখন তোমার বি পয়েন্ট এই লাইট টু মানে এই লাইট সোর্স L2 এর জন্য এ পয়েন্টে যাবে, তখন সেম ক্যান্ডেল পাওয়ার বা এই হাইট স্কোয়ার কস কিউ থিটা। এবার কস কিউ মানে এই দিকে চোখ রেখে দেখবে, দেখো এই অ্যাঙ্গেলটা তো এইটা আমরা জানি 90 ডিগ্রির সামনে যে অ্যাঙ্গেলটা সেটা হিসাবে, তাহলে এইখানটা হচ্ছে তোমার চোখ রেখে দেখবে, এই দিকে চোখ রেখে দেখলে এইটা তোমার ভূমি হচ্ছে আর এটা হচ্ছে অতিভুজ বা হাইট বাই ডিস্টেন্স, ব্যাস সেটাই। তাহলে এই ছিল আমাদের টোটাল ইলুমিনেশনের একটা সাজেশন। এখানে থিওরি কোশ্চেনগুলো এখান থেকে আসার চান্স সব থেকে ম্যাক্সিমাম, এইগুলো তোমার বড় কোশ্চেন শর্ট কোশ্চেন সবই কভার করে ফেলবে, ম্যাথ কিন্তু এখান থেকে দু রকমের টাইপের বাইরে আসবে না, ঠিক। তো এই ধরনের ম্যাথটাকে কিন্তু অ্যাভয়েড করবে না, খুব ইজি, এখানে 2 থেকে 3টে ফর্মুলা মনে রাখলেই হবে, ঠিক। চলো এবার আমরা দেখে নিচ্ছি ইলেকট্রিক ট্র্যাকশন। দেখো ইলেকট্রিক ট্র্যাকশনের ক্ষেত্রে সব থেকে প্রথমেই আমি যেটা বলবো তোমাদেরকে সব কিছু কভার করার জন্য স্পিড কার। তোমরা জানো এখানে মেন লাইন, আরবান, সাব আরবান লাইনে অনেক কিছু আছে, যেখানে হচ্ছে আমাদের এই যে ফ্রি রান, কোথাও অ্যাসিলারেশন আছে, কোথাও কোস্টিং আছে, ব্রেকিং আছে, এই টোটাল কার্ভটা তোমরা একবার ঝেড়ে দেখে দেবে, তাহলে কি মেন লাইন না দিলেও যদি আরবান সাব আরবান দেয় কোথায় কোস্টিং থাকবে, কোথায় অ্যাসিলারেশন থাকবে না, কোথায় ফ্রি রান থাকবে, হ্যাঁ সেগুলো তোমাদেরকে একটু ডিফারেন্সটা বুঝে নেবে। কারণ ফ্রি রান যেগুলো খুব কম তাড়াতাড়ির মধ্যে স্পিডটাকে নিয়ে আবার থামাতে হয়, সেই ক্ষেত্রে কোস্টিংগুলো যেগুলো অ্যাভয়েড করি বা যে সবগুলো দেখি আমরা সেগুলো একটু খেয়াল করে নেবে। তো টোটাল স্পিড কার্ভটা আমরা দেখে নেবো, ঠিক। এরকম দু ধরনের একটা পাবো, একটা ট্র্যাপিজয়েডাল থাকবো, একটা হচ্ছে তোমার যেটা সামুদ্রিকের মতো আছে সেই রকম, এখান থেকে ম্যাথও আসবে। তো আমরা দেখে নিই আগে স্পিডগুলো। দেখো প্রথম হচ্ছে এভারেজ স্পিড। এভারেজ স্পিড মানে হচ্ছে গড়, মানে যে টোটাল ডিস্টেন্স যতটা গেলাম আর টোটাল টাইম কতটা, সেটা এভারেজ ডিস্টেন্স। শিডিউল স্পিড, এই শিডিউল স্পিডটা আমরা ম্যাথ করতে করতে ভালো করে বুঝে ফেলবো। ট্র্যাকটিভ ইফোর্ট কী, অ্যাডহেশন কী, ক্রেস্ট স্পিড কী, হ্যাঁ অ্যাডহেসিভ ওয়েট, এইগুলো কোএফিসিয়েন্ট অফ অ্যাডহেশন, এইসব জিনিসগুলো আছে যেগুলো আমাদেরকে খুব ভালো করে দেখে নিতে হবে। বেশ, এবারে আমি ওই ইলুমিনেশন মতনই ট্রাকশনেও কিছু রকম আমাদের নিউমেরিক্যালের কিছু ফর্মুলা আমি জিস্ট আকারে করে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়, দেখে নাও।
প্রথম হচ্ছে অ্যাসিলারেশন। আমরা জানি এখানে অ্যাসিলারেশন বা রিটার্ডেশনকে আমরা আলফা বিটা এইসব দিয়ে দেখাই। দেখো এখানে যে ম্যাক্সিমাম স্পিড বাই টাইম লিখেছি, অ্যাকচুয়াল কথা হচ্ছে এখানে কিন্তু ভালো করে বুঝবে, অ্যাসিলারেশন করার জন্য ধরে নাও আমার এইখানটা এ বিটা হচ্ছে আমার অ্যাসিলারেশন দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা ভি এম বলে রেখে দিই, সেটা তোমার অঙ্কতে বলা থাকবে। এবার কথা হচ্ছে এই যে ভি এম, এই যে ডিস্টেন্স টি ওয়ান থেকে টি টু, এই টি ওয়ান থেকে টি টু হচ্ছে আমার অ্যাসিলারেশনের জন্য টাইম। তাহলে যখন আমরা অ্যাসিলারেশন দেখবো না, তখন কিন্তু এই যে ম্যাক্সিমাম স্পিড বাই শুধু টাইম লিখে রেখেছি, এটা মনে রাখতে হবে অ্যাসিলারেশন ঘটার জন্য যে টাইমটা দরকার, মানে টি ওয়ান থেকে টি টু, এটা কিন্তু সব টাইম ভাববে না নর্মাল। সেম জিনিস হচ্ছে রিটার্ডেশন, ম্যাক্সিমাম স্পিড বাই টাইম, এটা মনে রাখবে রিটার্ডেশনের সময় যখন আমরা কমছে তখন যে টাইমটা দরকার সেইটা বলতে চেয়েছি, মানে তোমার অঙ্কেতে বলা থাকবে সেটা, ঠিক। তাহলে আলফা বিটা হয়ে গেল। এবার হচ্ছে ডি ওয়ান মানে ডিস্টেন্স, মানে কোনো কিছুর এখন যখন ডিস্টেন্স বের করবো তখন আমরা কীভাবে করবো। দেখো এখানে আমি দুটো রকমের তোমাকে ডিস্টেন্স দেখাতে পারি। একটা হচ্ছে ধরুন আমি জিরো থেকে বি অবধি একটা ডিস্টেন্স, একটা হচ্ছে বি থেকে সি, একটা হচ্ছে সি থেকে ই। তুমি লক্ষ্য করে দেখো জিরো থেকে বি এর যখন কোনো ডিস্টেন্স বের করবো তখন কিন্তু এভারেজ বের করতে হবে। কেন? কারণ এখানে স্পিডটা কিন্তু কনস্ট্যান্ট নয়, সেই জন্য আমরা জিরো থেকে বি এর টোটাল ডিস্টেন্স বার করবো বাই টোটাল টাইম দিয়ে, নিয়ে টোটাল ডিস্টেন্স যেটা বার করবো সেটাকে বাই 2 করে দেবো, কারণ এভারেজ বের করতে হবে। কিন্তু ফ্রি রানের ক্ষেত্রে যখন ডিস্টেন্স বের করবো তখন কিন্তু কনস্ট্যান্ট, শুধু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক সেটাই করেছি। দেখো ডি ওয়ান মানে একটা যখন আমরা স্পিড বার করছি, ডিস্টেন্স বার করছি, তো ম্যাক্সিমাম স্পিড, তো ভেলোসিটির মধ্যে হচ্ছে মিটার পার সেকেন্ড, আর টাইম দিয়ে গুণ করলে টাইম কেটে যাচ্ছে, শুধু মিটার পড়ে থাকছে, ঠিক। বাই 3600 কেন? কারণ কিলোমিটার পার আওয়ার করে, বোঝা গেল? তো এইগুলো সব পাওয়ার আওয়ার হলে 3600। আর বাই 2 কেন করলাম? এই এভারেজের জন্য, মানে আমি যখনই দেখবে জিরো থেকে বি বা সি থেকে এই ধরনের কার্ভ আকারের আছে তখনই ডিস্টেন্স বের করার সময় বাই 2 লাগিয়ে দেবে, ঠিক। আর যখন এমনি এই ফ্রি রানের ক্ষেত্রে দেখাবো তখন হচ্ছে আমাদের কনস্ট্যান্ট স্পিডের জন্য, তখন হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম স্পিড ইন্টু টাইম বাই 3600, মনে থাকবে। এবার আসি এভারেজ স্পিড। এভারেজ স্পিডের ক্ষেত্রে কি? টোটাল ডিস্টেন্স ইন্টু 3600, মানে আমি 3600টা পরে আসছি, টোটাল টাইম প্লাস টপ টাইম। শিডিউল স্পিড আর এভারেজ স্পিডের মধ্যে পার্থক্য এই জায়গাটা। এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, কিন্তু শিডিউল স্পিড বলছে টোটাল ডিস্টেন্স যা হলো বাই টোটাল টাইম। ট্রেনটাকে টোটাল টাইমে থামালেও তো সেটা একটা নির্দিষ্ট টাইম নেই যে আমি এই ব্রেক মারলেই তো 10 সেকেন্ড থেমে যায় না, সেটা কিছুটা এগিয়ে যায়। তো সেই সব ক্ষেত্রে যে স্টপ টাইমটা নেই সেইটাকে মানে টোটাল টাইমের সঙ্গে স্টপ টাইম ভাগ করে দিলে যেটা হবে, মানে যোগ করে টোটালটা ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমার শিডিউল স্পিড, এটা মনে রাখবেন। টোটাল টাইম মানে যেটা টোটাল রানিং যে চললো সব ঠিকঠাক হলো, স্টপ টাইমের জন্য আলাদা একটা টাইম নেই, ঠিক সেইটা। এবার এই 3600টা কি বাই টাইম, মানে তুমি এটা ওই কী নামে ভাবতে পারো, ধরো নাও 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড মানে 1/3600 ঘন্টা। সে এইগুলো যেহেতু সেকেন্ডে থাকবে তাহলে 1/3600 মানে সেই 3600টা এত বাই 3600 ছিল, সেটা ওপর দিয়ে চলে গেছে, নিয়ে এর সঙ্গে গুণ হয়েছে, ঠিক আছে। নিজেরা একবার করলেই বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমাদের এই ফর্মুলাগুলো আমাদের লাগালে এই ধরনের একটা ম্যাথ আসবে, এগুলো অ্যাপ্লাই করলেই তোমাদের একটা ম্যাথ আমরা ইজিলি করতে পারবো। নেক্সট হচ্ছে ফিডিং পোস্ট, সেকশনিং, প্যারালালিং পোস্ট যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেবো কোনটা ফিডিং পোস্ট কোনটা সেকশনালিং। আচ্ছা, শর্ট নোটের মধ্যে পেন্টোগ্রাফ, বো কালেক্টর, হুইল স্কিডিং এগুলো আসবেই। দেখো পেন্টোগ্রাফ, বো কালেক্টর হচ্ছে একটা ওভারের যে কালেকশন সিস্টেম তার মধ্যে আসবে, ঠিক। হুইল স্কিডিংটা আমি একটু পরে বলছি তোমাদেরকে, কারণ হুইল স্কিডিংটার জায়গা আমি বলে দিচ্ছি, শুধু এখন এখানে লিখে রেখেছি আমি। নেক্সট চলে যাচ্ছি আমরা নোমেনক্লেচার। নোমেনক্লেচার মানে কোন বগিতে কীভাবে আমরা যে কীগুলোর ডিনোমিনেশন থাকে সেগুলো আবার দেখে নিই। এই ডাব্লু মানে কি ব্রড গেজ, ওয়াই মানে মিটার গেজ, জেড ফর ন্যারো গেজ, এইসব যেগুলো ডিজেল ইঞ্জিন, ডিসি এসি, ইলেকট্রিক চালিত, তারপর তোমাদের যে কি পারপাস, মানে মালবাহী ট্রেন না প্যাসেঞ্জারবাহী ট্রেন না মিক্সড, সেই সব কিছুর উপর মানে কী আকারে তোমার নামগুলো দেওয়া হয় সেগুলো একটু দেখে নেবে, ঠিক। WDM3A এর মিনিংটা এখানে করা আছে, তো সেগুলো। এবার দেখো আমাদের পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটা দেখো এই জিনিসগুলো আমি একটু ছবির আকারে দেখালেই সুবিধা হবে তোমাদের। দেখো ধরুন একটা ওভারহেড কালেকশন সিস্টেম, তো এখানে পেন্টোগ্রাফের সাহায্যে কারেন্টটা ঢুকলো, সেখানে একটা ট্রান্সফরমার একটা প্রাইমারি সাইডে ঢুকলো, সেকেন্ডারি থেকে বেরোচ্ছে, সেকেন্ডারি থেকে বেরিয়ে একটা রেক্টিফায়ার হলো, রেক্টিফায়ার থেকে ডিসি পাওয়ার, একটা হচ্ছে ইনভার্টারকে দিলে ডিসি আবার এসিকে দেবে, এবং এই যে দুটো দেখছো এগুলো হচ্ছে এসি মোটরকে সাপ্লাই দিচ্ছে, কারণ এগুলো হচ্ছে হুইল, এগুলো হচ্ছে এসি মোটরকে সাপ্লাই দিচ্ছে। এও সেম জিনিস হচ্ছে এইদিকে, বোঝা গেল? এটা হচ্ছে পাওয়ারের সাপ্লাই। এটা কি তোমরা কীভাবে কি আসছে তারপরে কীভাবে দিচ্ছে এগুলো তোমরা গুছিয়ে লিখে দেবে। নেক্সট হচ্ছে লোকোবগি। লোকোবগির নাম্বারগুলোকে দেখে আমরা কীভাবে কী করি ভালো করে বোঝার চেষ্টা করো, এই জায়গাটা খুবই বেসিক একটা জায়গা। কিছু বগি আছে যাদের, এইটা বোঝার আগে তোমাকে এইটা একটু দেখিয়ে দেখো কীভাবে একটা বগি রানিং হচ্ছে।
আমাদের হুইল আছে, মানে যেগুলো চাকা বলি, সেগুলো একটা এক্সেল স্যাপ্ট আছে। তো আমাদের যে ট্রাকশন মোটর আছে, সেই ট্রাকশন মোটর ঘুরলে এখানে যে স্যাপ দেখতে পাচ্ছ, সেই স্যাপটা ঘুরে। স্যাপটার সঙ্গে এই যে বেল্ট বা গিয়ারিং সিস্টেম রয়েছে, এর সাথে সাথে এই জায়গাটা ঘুরে, মানে এক কাপেল করা আছে। এইটা ঘুরলে এক্সেল স্যাপটা ঘুরে, স্যাপ্ট ঘুরলে আমার হুইলটাও ঘুরতে থাকবে। এইভাবে ট্রেনটা মুভ করে। তাহলে প্রথমে ট্রাকশন মোটর ঘুরলো, তার স্যাপ্ট ঘুরলো, সেই স্যাপ্ট ঘোরা মানে এই বেল্টটা বা যেগুলো আমরা কনভেয়ার বেল্টের মতো দেখতে পারি, সেইগুলো ঘুরবে। সেটা ঘোরার সাথে সাথে আমার এই এক্সেল স্যাপটা ঘুরবে, তার সাথে সাথে এই হুইলগুলো ঘুরবে। এই হচ্ছে ট্রাকশনের মানে মুভমেন্ট বা ট্রেনের মুভমেন্টটা এইভাবে হয়। এবার চলো আমরা বগিটা দেখে নিই। এই যে হুইলগুলো রয়েছে, কোনো কোনো হুইল দেখবো একটা সিঙ্গেল ট্রাকশন মোটর সাহায্যে হচ্ছে, কোনো কোনো হুইলের জন্য আলাদা আলাদাভাবে ট্রাকশন মোটর আলাদা আলাদা দিতে হচ্ছে। সো এই সবের ওপরে বগির নাম্বারগুলোকে ক্লাসিফিকেশন করা আছে। তো এই যে এটা যেমন সিঙ্গেল একটা ট্রাকশন মোটরের সাহায্যে এই পুরোটাকে ঘোরানো হয়। এইগুলো হচ্ছে আলাদা আলাদা হুইলের জন্য আলাদা আলাদা ট্রাকশন মোটর, বুঝতে পারছো? সেইভাবে আর এই যেগুলো দেখতে পাচ্ছ এরকম ধরনের কোনো কিছু সিম্বল নেই, তার মানে হচ্ছে এটা যে এইগুলো হচ্ছে নন পাওয়ার, মানে এইগুলো হচ্ছে সেই পেছনের বগি, এটা হচ্ছে সামনের ইঞ্জিনটা, এটা টানলে এই বাকিগুলোকে আস্তে আস্তে নিজে ওই কাপলিং করা আছে এখানে মাঝখানে জয়েন্ট, এগুলো নিজে নিজে ছুটতে লাগবে, একে কোনো পাওয়ার সাপ্লাই দিতে হয় না। তো এগুলো হচ্ছে নন পাওয়ার সাপ্লাই, ঠিক? বেশ, এগুলো একটু নিজেরা দেখে নেবে। আচ্ছা, এটা হচ্ছে বগির যে একটা ফ্রেম, সেটার একটা কনস্ট্রাকশন দেখিয়েছি, যেটা আমি পড়াতেও কিছু কিছু জায়গায় তোমাদেরকে ভালো করে এঁকে দেখাতে পারি না, কিন্তু এইগুলো একা সম্ভব না, এত জটিল ছবি। এই টোটালটাকে একটা বগির ফ্রেম বলে, এর উপরে ওই রেলের ওয়াগনগুলো যেগুলো চাপানো। দেখো, সেন্ট্রাল পিভট বলে একটা জিনিস বলেছিলাম, যেটা হচ্ছে মাঝখানে থাকবে, এবং সাইড বিয়ারার মানে যে যেটা লোডটাকে ডিস্ট্রিবিউট করতে, এই যে এগুলো হচ্ছে সাইড বিয়ারার। আর যখন লোডে যে জার্কিং বা যখন কিছু মানে অ্যাবজর্ব করে নেবে জার্কিংগুলো, সেক্ষেত্রে এই যে প্রাইমারি স্প্রিংয়ের কথা বলেছিলাম সেইগুলো। তো এখানে কিছু কিছু টার্ম আছে, সেই টার্মগুলো তোমরা কিন্তু একটু দেখে শুনে দেখে নেবে, মানে প্রাইমারি স্প্রিং কী কাজে লাগে, সেন্ট্রাল পিভট কী, সাইড বিয়ারার কী, এইসব ধরনের শর্ট কোশ্চেন আকারে আসতে পারে। ইকুইলাইজার বিম বা কী, এইসব। ট্রাকশন মোটর কন্ট্রোলার ব্রেকিং, দেখো ব্রেকিংয়ের মধ্যে তো আমাদের প্লাগিং, রিওস্টেটিং, রিজেনারেটিভ এগুলো চলেই আসছে। ট্রেন লাইটিং সিস্টেম, ইওজি এইচওজি, এখানে মানে এন্ড অন জেনারেশন, হেড অন জেনারেশন, এইসব ধরনের আছে। দেখবে এখানের মধ্যে লাইটিং সিস্টেমও আছে, তো সেগুলোও দেখে নেবে একটু করে। আর এখানে কিছু এসি পাওয়ার, নন এসি পাওয়ার, এইসব ধরনেরও কিছু আলোচনা করছি। দেখো, এখানে যে সিগন্যালিং বলে যে কথাটা বলছি, সিগন্যালিং অনেক রকম হতে পারে, একটা ছোটো ওয়ার্ড নয় এটা, সিগন্যালিং একটা পুরো ইউনিটের নাম। 6 ইউনিট আছে তোমাদের। সিগন্যালিংটা এটাতে কি হ্যান্ড সিগন্যালও হয়, ওয়ার্নিং সিগন্যালও হয়। বেসিক যেগুলো দেখবে, কিছু রেড কেন দেওয়া হয়, রেডের সঙ্গে একটা ইয়েলো কেন দেওয়া হয়, রেডের সাথে রেড প্লাস গ্রিন কেন, মানে একটা গ্রিন মানে হচ্ছে তুমি চলে যাও, গ্রিন ইয়েলো মানে হচ্ছে চলে যেতে পারো কিন্তু সামনে কিছু একটা আছে, সেটা তোমাকে ইন্ডিকেট করছে। মানে এই ধরনের যে সিগন্যাল, সেগুলোকে একটু বুঝে রাখবে, কারণ তোমাকে এইটাই হয়তো দিয়ে দেবে, এটা এক কথায়। আবার কিছু মানে সিগন্যালের অনেক রকমের মানে বোর্ড হয়, সেই বোর্ডগুলো দেখতে হবে। কোনোটা ড্রাইভারের জন্য হয়, মানে যে লোকো পাইলট তাদের জন্য হয়, ঠিক? সেই সব মানে দেখে একটু নেবে। বিশাল কিছু বড় আসবে না, এখানে শর্ট কোশ্চেন আসার চান্স কিন্তু এখানে বেশি। ট্রাক সার্কিট, ট্রাক সার্কিট হচ্ছে এখানে মানে মেন লাস্ট যে ট্রাক সার্কিট, মানে আমি এখানে পাওয়ার সাপ্লাই পাঠিয়ে দেখব যে এই লাইনে আমার ট্রেন আছে কি নেই, সেই অনুযায়ী আমার সিগন্যালটা পাঠানো হবে, যেটা কীরকমভাবে সিগন্যালটা যাবে। দেখো, ধরে নাও এখানে আমি একটা ব্যাটারি কানেক্ট করে আমি রেলের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করাচ্ছি। কারেন্ট যখন ফ্লো করাচ্ছি দেখছি ও লাইন ওপেন, তাহলে আমার এখানে যাচ্ছে, এবং এখানে একটা রিলে আছে, এই রিলেটাতে গিয়ে সেন্স করছে। তার মানে হচ্ছে রিলে যখনই সেন্স হয়ে গেলো, তার মানে হচ্ছে ট্র্যাক ওপেন, মানে আনলোডেড অবস্থায় আছে। কিন্তু যখনই ট্রাকের উপরে রেল চলে আসবে, মানে ট্রেন চলে আসছে, তখন তাদের যে হুইলটা দেখালাম না, এই যে হুইলটা, এই হুইলটা দেখো দুটো এক্সেল দিয়ে শর্ট, তার মানে তখনই এইটা ওই ট্রাক সার্কিট, এটা একটা ট্রাক সাইড রেলের ট্রাকে আছে, এটা একটা ট্রাকে আছে, এই দুটো কিন্তু শর্ট হয়ে যাচ্ছে থ্রু দ্য এক্সেল, বুঝতে পারছো? তার মানে আমি বলতে চাইছি, ধরো না এখানে একটা হুইল আর একটা হুইল, তাহলে এরা কিন্তু এই থ্রু দ্য এক্সেলের মাধ্যমে এটা শর্ট সার্কিট হয়েছে। এই শর্ট সার্কিটে যখনই হয়ে যাবে, তখন কিন্তু এই রিলের কাছে আর কিন্তু কোনো রকম সিগন্যাল পৌঁছাবে না। তখনই আমরা বুঝে নিতে পারবো, মানে কম পৌঁছাবে, তখনই আমরা বুঝে নিতে পারবো যে এই লাইনটাকে অকুপাই করে আছে, তার মানে রেড সিগন্যাল, ঠিক? এইটা হচ্ছে ট্রাক সার্কিটের মেন বৈশিষ্ট্য। এবারে সেখানে যে একটু ডিটেলস একটু দেখে নেবে। আচ্ছা, এখানে কিছু কোচ আছে, যেগুলো হচ্ছে এসি কোচ, নন এসি কোচ। এখানে যে পাওয়ার সাপ্লাইয়ের কথা বললাম, এখানে বলা হয়নি যে পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা দেখব যে আমরা যে 3 ফেজ বা ডিসি কোথায় কী রকম ধরনের লাইটিং সিস্টেম। মনে রাখতে হবে আমাদেরকে, এসি কোচের জন্য কিন্তু 3 ফেজ সাপ্লাইটা লাগবে, 3 ফেজে, ঠিক?
তো সেই সব ক্ষেত্রে আলাদা আলাদা সাপ্লাই দেবো, আর যেগুলো নর্মাল কোর্স তাদের আলাদা সাপ্লাই দেবো, এগুলো একটু দেখে নেবে। মানে আমি জাস্ট এটা জিস্ট আকারে দিতে চাইছি তোমাদের সামনে, যাতে করে তোমরা এই পয়েন্টের উপর ভিত্তি করে করতে পারো খুব শর্টের মাধ্যমে দুটো ইলুমিনেশন প্লাস ট্রাকশন। এবার আমি তো জানি না যে কোন কোন কলেজের ক্ষেত্রে কোন কোনটা সিলেক্ট করা হয়েছে, কোন সাবজেক্টটা, তো আমি দুটোকেই কভার করার চেষ্টা করলাম, যদি তোমাদের মানে হেল্প হয় সেটার জন্য। তো বেস্ট অফ লাক, তোমরা ভালো করে এক্সাম দাও, সেটাই আমি চাই। আর যদি এই গাইডটা তোমাদের ভালো উপকারে লাগে সেটা আমি হ্যাপি হব। আর তোমাদের জন্য নতুন বছরে এর থেকে আর কিছু বলার নেই। ফিফথ সেমিস্টার থার্ড ইয়ারের জন্য এটুকুই আমার তরফ থেকে ছিল।